কলকাতার রাজনীতিতে এখন নতুন দর্শন শান্তিনিকেতন। শান্তিনিকেতন মানেই আর রবীন্দ্রনাথের শান্তির নির্ণয়, বরং নোটিশ, নজরদারি আর নারী ভুড়ি টেনে বের করার রাজনৈতিক মহড়া। হরিশ মুখার্জি রোডের সেই হাই প্রোফাইল বাড়ি, এই মুহূর্তে সেই বাড়ি ঘিরে এখন এমন অবস্থা যেন গোটা বাংলার অর্থনীতি, প্রশাসন আর নৈতিকতার ভবিষ্যৎ ওই বাড়ির বারান্দাতেই ঝুলছে। একদিকে পুরসভার নোটিশ, অন্যদিকে নিরাপত্তা কমানো, আর তার মাঝখানে দাঁড়িয়ে তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জি, যে বাড়ির নাম শান্তিনিকেতন। সেখানে এখন শান্তির চেয়ে শঙ্কার পরিমাণই বেশি। রাজনীতির চাকা ঘুরতে সময় লাগে না। যে কলকাতায় একসময় নেতার বাড়ি মানেই ছিল প্রশাসনের অঘোষিত নো এন্ট্রি জোন, সেখানে এখন দেওয়ালে দেওয়ালে নোটিশ সাঁটা হচ্ছে। একসময় যে বাড়ির সামনে দাঁড়িয়ে সাধারণ মানুষ ফিসফিস করে কথা বলতেন, বর্তমানে সেই বাড়ির ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছে। এই তো সেই শান্তিনিকেতন। রাজনীতির রং বদলালে যে কত দ্রুত বদলায় প্রশাসনের শরীরী ভাষা, তার লাইভ ডেমো এখন কলকাতাবাসী রোজ দেখছেন। আর এই আবহেই সামনে এসেছে অভিষেক ব্যানার্জির আয় সংক্রান্ত হলফনামা। শুনতে খুব সাধারণ ব্যাপার। নির্বাচনের সময় প্রার্থীরা হলফনামা দেন, সম্পত্তির হিসেব দেন, আয় জানান। কিন্তু বাংলার রাজনীতিতে সাধারণ জিনিসও অসাধারণ নাটকীয় হয়ে ওঠে। বিশেষ করে যখন বিরোধীরা মাইক হাতে দাঁড়িয়ে প্রশ্ন করেন, এই টাকা এলো কোথা থেকে? অভিষেক ব্যানার্জি 2014 সাল থেকে ডায়মন্ড হারবারের সাংসদ, অর্থাৎ এক দশকেরও বেশি সময় ধরে সাংসদ, সংসদের সদস্য। সরকারি কাগজে তিনি নিজের পেশা হিসেবে লিখেছেন মেম্বার অফ পার্লামেন্ট। শুনতে খুব ভদ্র, সাদামাটা, যেন পাশের বাড়ির চাকুরিজীবী মানুষটি নিজের ভিজিটিং কার্ডে লিখেছেন অফিস করি। কিন্তু সমস্যা হচ্ছে, এই অফিস করার আয় যখন বছরে কোটি ছাড়িয়ে যায়, তখন মানুষের মাথায় প্রশ্ন উঠতে পারে, সাংসদ এত লাভজনক পেশা নাকি? হলফনামার হিসেব বলছে 2018-19 অর্থবর্ষে অভিষেকের আয় ছিল প্রায় 71 লক্ষ টাকা। পরের বছর একটু কমে 67 লক্ষ। তারপর আচমকাই 2020 থেকে 21 আয়টা লাফিয়ে বেড়েছে, পৌঁছে গেল 1.5 কোটিরও বেশি। যেন শেয়ার বাজারের গ্রাফ, কখনো নিচে কখনো উপরে। বাংলার সাধারণ মানুষ তখন করোনা, লকডাউন, চাকরি হারানো আর হাসপাতালের লাইনে দাঁড়িয়ে হাঁপাচ্ছেন। আর সেই সময়ই এক সাংসদের আয় সোজা 1.5 কোটিতে পৌঁছে যাচ্ছে। সত্যিই অনুপ্রেরণাদায়ক। বাংলার যুব সমাজের জন্য নতুন স্লোগান হতে পারে, চাকরি নয় সাংসদ হও। সবচেয়ে মজার ব্যাপার হলো, সরকারি হিসেব অনুযায়ী একজন সাংসদের মাসিক বেতন ভাতা মিলিয়ে আয় প্রায় 1,73,000 টাকা, মানে বছরে ধরুন 20 থেকে 21 লক্ষের মতো। তাহলে প্রশ্ন উঠতেই পারে, বাকি টাকা এলো কোথা থেকে? অবশ্য হলফনামায় বলা হয়েছে, সাংসদের বেতন, সরকারি সাম্মানিক আর ব্যাংকের সুদই মূল উৎস। এবার সাধারণ মানুষের মাথায় অঙ্ক ঘুরতে শুরু করেছে। ব্যাংকের সুদ যদি এতটাই হয়, তাহলে ব্যাংকে আসল টাকাটা কত ছিল? কলকাতার মধ্যবিত্ত পরিবার যেখানে ফিক্সড ডিপোজিটের সুদে গ্যাস সিলিন্ডার আর ওষুধের খরচ চালানোর হিসেব কষে, সেখানে কারো ব্যাংকের সুদে যদি লক্ষ লক্ষ টাকা হয়, তাহলে মানুষ তো অবাক হবেই। ইয়ার দোষের কি? রাজনীতিতে অবশ্য প্রশ্নের উত্তর দেওয়ার চেয়ে প্রশ্নকে রাজনৈতিক ষড়যন্ত্র বলাটা অনেকটা সহজ। তৃণমূল শিবিরও সেই পথেই হাঁটছে। তাদের বক্তব্য, বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে অভিষেককে নিশানা করছে। কিন্তু মুশকিল হলো, বাংলার মানুষ এখন অনেক বেশি কৌতূহলী। তারা শুধু স্লোগান শুনতে চায় না, হিসেবও বুঝতে চায়। একসময় তৃণমূলের নেতারা বলতেন, আমরা মাটি থেকে উঠে আসা মানুষ। এখন মানুষ বলছে, ঠিক আছে, কিন্তু মাটি থেকে উঠে এত তাড়াতাড়ি কোটি টাকায় পৌঁছানোর শর্টকাটটা কি? বাংলার যে বেকার যুবকরা আজ হয়তো নতুন ক্যারিয়ার কাউন্সেলিং খুঁজছেন, ইউপিএসসি নয়, ডাব্লিউবিসিএসসি নয়, সরাসরি রাজনীতি। আর এখানেই শুভেন্দু অধিকারীর আক্রমণ সবচেয়ে বেশি ধারালো হয়ে উঠেছে। তিনি একের পর এক দুর্নীতির ফাইল খোলার হুঁশিয়ারি দিচ্ছেন রাজনৈতিক ভাষায়। এটা নতুন কিছু নয়।
বাংলার মানুষ বহু বছর ধরেই ফাইল খুলবো, বিস্ফোরক তথ্য দেব, সব ফাঁস করে দেব, এসব শুনে আসছেন। কিন্তু এবারে একটা পার্থক্য রয়েছে। পার্থক্য কি? ক্ষমতার পালা বদলের পর প্রশাসনিক মেশিনারিও যেন হঠাৎ করেই খুব সক্রিয় হয়ে উঠেছে। যে কলকাতা পুরসভা এতদিন নাকি বাড়ির বেআইনি অংশ দেখতে পেত না, তারা এখন হঠাৎ করে মাপজোক শুরু করেছে। সাধারণ মানুষ মজা করে বলছেন পুরসভার চোখে এবার নতুন চশমা পড়েছে। কলকাতায় বহু পুরনো বাড়ি, বহু বেআইনি বারান্দা, বহু অতিরিক্ত তলা বছরের পর বছর দাঁড়িয়ে আছে, কিন্তু রাজনৈতিক পালা বদলের পর হঠাৎ করে আইনের শাসন সক্রিয় হয়ে ওঠায় অনেকেই বিস্মিত। সবচেয়ে বড় বিদ্রুপ হলো বাংলার রাজনীতিতে নৈতিকতার আলোচনা সবসময় মৌসুমি ফলের মতো। ক্ষমতায় থাকলে সব অভিযোগ চক্রান্ত, আর ক্ষমতা হারালেই সব দুর্নীতি। গত 10 বছরে বিজেপি অভিষেককে নিয়ে যা যা অভিযোগ করেছে, তখন তৃণমূল বলতো সব মিথ্যে। এখন বিজেপি ক্ষমতায় এসে একই অভিযোগকে প্রশাসনিক ভাষা দিচ্ছে, অর্থাৎ অভিযোগের সত্যতা নয়, ক্ষমতার অবস্থানটাই আসল। অভিষেক ব্যানার্জি অবশ্য দীর্ঘদিন ধরে নিজেকে নতুন প্রজন্মের মুখ হিসেবে তুলে ধরেছেন। তৃণমূলের ভিতর তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল যুব নেতা হিসেবে, কিন্তু এখন সেই যুবনেতা ইমেজের সামনে সবচেয়ে বড় প্রশ্ন স্বচ্ছতা। কারণ বাংলার মানুষ এখন আর শুধু বক্তৃতা শুনে মুক্ত হন না, তারা জানতে চান কে কত আয় করলেন, কিভাবে করলেন, আর সেই আয় সাধারণ মানুষের বাস্তবতার সঙ্গে কতটা মেলে। একজন সাধারণ স্কুল শিক্ষক সারা জীবন চাকরি করে হয়তো অবসরের সময় 20-25 লক্ষ টাকা সঞ্চয় করতে পারেন। একজন ছোট ব্যবসায়ী দিনরাত খেটে ইএমআই দেন। একজন চাকরি প্রার্থী পরীক্ষার ফর্ম ফিল আপ করতেই হাজার হাজার টাকা খরচ করেন। সেখানে একজন রাজনীতিকের আয় যদি কয়েক বছরে আকাশ ছোঁয়া হয়, তাহলে প্রশ্ন উঠবেই। আর প্রশ্ন উঠলেই তাকে ষড়যন্ত্র বলে উড়িয়ে দিলে মানুষের সন্দেহ আরো বাড়ে বই কি। বাংলার রাজনীতি বর্তমানে এমন জায়গায় পৌঁছেছে যেখানে নেতার বাড়ি এখন পর্যটন কেন্দ্রের মতো কৌতূহলের বিষয়। কে কোথায় থাকেন, কত বাড়ি, কতটা বড় বাড়ি, এই সব মাপজোক এখন যেন চলছে। কত দামি গাড়ি রয়েছে তার আলোচনার অংশ এটাও হচ্ছে। কারণ মানুষ বুঝে গিয়েছে রাজনীতি আর জনসেবার সরল গল্পে আটকে নেই। এখানে ক্ষমতা মানে প্রভাব, প্রভাব মানে সম্পদ, আর সম্পদ মানেই প্রশ্ন। অভিষেকের আয় নিয়ে বিতর্কের মাঝেই সবচেয়ে বেশি চর্চা হচ্ছে 2020 থেকে 21 সালের সেই 1.5 কোটির অঙ্ক। সোশ্যাল মিডিয়ায় কেউ লিখছেন, করোনায় যখন ব্যবসা বন্ধ তখন কার ব্যবসা এত ভালো চলল। কেউ আবার বলছেন এটাই নতুন ভারতের গ্রোথ মডেল। বিদ্রুপ, ট্রোল, মিম সব মিলিয়ে রাজনৈতিক লড়াই এখন ডিজিটাল কৌতুকের পর্যায়ে পৌঁছে গেছে। তবে এই পুরো ঘটনায় একটাই বড় শিক্ষা আছে, বাংলার রাজনীতিতে পরিবারতন্ত্র নিয়ে এতদিন যে আলোচনা হতো, এখন সেটা আরও জোরালো হবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।